আজকে আমি বাড়ি থেকে বলতে গেলে ভোর রাতে বেরিয়েছি। বুঝতেই পারছেন দেখে, রাস্তার প্রায় সব লাইটই জ্বলছে, সঙ্গে দুর্গাপুজোর আলোকসজ্জা। এত ভোরে কোনো অটো পাবো কি না এই চিন্তা করতে করতে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ বাদে দমদম স্টেশনগামী একটা অটো পেয়েও গেলাম। গাড়িতে ওঠার আগেই অটো চালক দাদা বলে দিলেন, দশমী অবধি 10 টাকার বদলে 15 টাকা ভাড়া নেব। অটো চলতে শুরু করল। আস্তে আস্তে অনুভব করতে লাগলাম চারপাশের অন্ধকার ভাবটা কেটে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ প্রচণ্ড ঝড় বৃষ্টি দুর্যোগের মধ্যে দিয়ে কেটেছে বলে আজ আমার মনটা খুবই অস্থির। খালি ভাবছি, যদি প্রচণ্ড বৃষ্টি হয় মাঝপথে, তবে তো আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আজকে আমার কাজটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে। এই চিন্তা করতে করতেই স্টেশন এসে গেল। দমদম টু গোবরডাঙ্গা, টিকিট ফেয়ার 15 টাকা। একসাথে রিটার্ন কেটে নিয়ে ট্রেন আসা অবধি অপেক্ষা করতে লাগলাম। স্টেশনের ঘড়িতে 6টা বাজে। অ্যানাউন্স হচ্ছে, আপ বনগা লোকাল আসছে। প্ল্যাটফর্মে চলে এলাম। গাড়িতে উঠে জানলার ধারের সিটে বসলাম। ট্রেনটা বেশ ফাঁকাই। দুপাশের প্রকৃতির শোভা দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা পার বুঝতেই পারলাম না। আর সব থেকে চমকে গেলাম আজকের ওয়েদার দেখে। একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেমনটা শরৎকালে হয়। মনটা খুশিতে নেচে উঠল। গোবরডাঙ্গা স্টেশনে নেমেই ওভারব্রিজ দিয়ে উঠে প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। টিকিট কাউন্টারের বাইরে থেকে টোটোতে উঠে পড়লাম। যাচ্ছি বাদে খাটুরা বটতলা। ভাড়া মাত্র 10 টাকা। দাদা, স্টেশন থেকে বাদে খাটুরা কত ওখানে?
প্রাচীন এক বিশাল বটগাছ রাস্তার একধারে। সেখানেই টোটো চালক আমাকে নামিয়ে দিল। চারপাশে চেয়ে দেখলাম সবে দু একটা দোকান খুলেছে, সবে উনুনে আঁচ দেওয়া হচ্ছে, কচুরি সিঙ্গারা তৈরি হচ্ছে। আমি ওই দোকানে জিজ্ঞাসা করতেই ওনারাই বলে দিলেন বটতলা থেকে মাত্র 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটা পথ বাদল নার্সারি। হাঁটতে লাগলাম। হঠাৎই মাঝপথে কয়েকজন স্থানীয় মানুষের কয়েকজন কৃষক ভাইয়ের সাথে দেখা হলো। ওনারা ওনাদের দৈনন্দিন জীবনের সমস্যার কথা তুলে ধরলেন। আপনারাও শুনে দেখুন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি ফ্যাশন শপিং ব্লগস চ্যানেল থেকে ঈশিতা বলছি। আচ্ছা, আপনাদের নামটা একটু বলুন। আমার নাম প্রলয় মল্লিক। আমার নাম বাচ্চু মণ্ডল। আচ্ছা, আমার নাম খোকন মণ্ডল। আচ্ছা, আপনাদের সমস্যাটা একটু বলুন। গোবরডাঙ্গায় থাকেন আপনারা, বাসিন্দা? 17 নম্বর ওয়ার্ড, আচ্ছা, মল্লিকপাড়া। আমরা এখানকার বাসিন্দার, স্থানীয়। আচ্ছা, এই এত বছর, আমার বয়সে 54 বছর, এত বছরে আমরা রাস্তায় কোনো জল দেখিনি। আচ্ছা, 2000 সালে এই জায়গায় মাজা জল হয়েছিল। হ্যাঁ। আর এইবার এইসব পার্টিতে থেকে এই যে এদিকে আমাদের জলের সংস্কারের যে রাস্তা, সেই রাস্তাগুলো সব বন্ধ করে দিয়েছে পার্টির লোক থেকে। কিছু কিছু যারা বনিয়াদি লোক, হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু লোক আছে, তারা সব ওই জমি বিক্রি করেছে, প্লটিং করেছে, জল সংস্কারের নালাগুলো বন্ধ করে দিয়েছে। আচ্ছা। এবং যার জন্য জলটা সচ্ছে না। এবং দয়া করে যদি কোনো প্রশাসন থেকে যদি আমাদের এই জলটা সংস্কার করে, তাহলে আমরা একটু বাঁচতে। আমরা কৃষক, আমরা অরিজিনাল চাষি, চাষ করি খাই। আপনাদের তিনজনেরই জীবিকা? হ্যাঁ, হ্যাঁ, কৃষি জীবী হ্যাঁ, কৃষি আপনারা? জীবিকা। এইবারে আচ্ছা। দেখুন ওই জল উঠে আমার ফুল, গাঁদা ফুল, ওই চারা ওই ডোকা কেটে ওই চারা বহায় রেখেছে। হ্যাঁ, আবার ওই হ্যাঁ। যে ফুল, হ্যাঁ, হ্যাঁ, এই 2 বিঘে 15 কাঠা ফুল ছিল। দেখি একটু, হ্যাঁ, আসুন। হুম, হ্যাঁ, এই যে ওই যে ফুল, ওই দেখেন ওই গাছে গদা, ওই সব পুড়ে গেছে, পিঁপে হ্যাঁ। ক্ষেত, হ্যাঁ, পুড়ে গেছে। গোয়াল ঘরে জল, গরু রাখতে পারছি না। আমরা কি করে খাবো বলুন? আমাদের কোনো কেউ হেল্প করছে না। জলের সংস্কারটা করলে আজকে আমরা বেঁচে যেতাম। সংস্কার নেই এই এত বছরে আমাদের এই রোডে কোনো জল উঠেনি। এই 2000 সালে উঠেছিল, তারপরে দেখিনি আমার জ্ঞান তো। কিন্তু এইসব জমি জমা সব চাষবাস করছি, সব বুড়ে গেছে। ফুল ক্ষেত। কিসের চাষ হয় আপনাদের আমাদের এখানে? ফুল আছে, ধান আছে? ধান আছে, ওই যে ধান, আরো 2 বিঘে জমি ধান বুড়ে গেছে সে জলের তলায়। আর এই ধান, তারপর জবা ফুল আছে, গাঁদা ফুল আছে। এটা কত সাল থেকে এই প্রবলেম? এটা হচ্ছে আপনার এই 7-8 সাল এরকম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর সেই 2000 সালে হয়েছে, 7-8 সাল এরকম হচ্ছে। কেউ কারোর কথা, আমি গেছিলাম একজনের কাছে, সে প্রধানের কাছে নিয়ে যায়, বললো বিডিও অফিসে করেছেন, না, কমপ্লেইন সেটা এখন করেছেন? যাওয়া হয়নি। আমাদের এখানে কাউন্সিলর, তাকে বলেছি, হ্যাঁ, হ্যাঁ। বলছে করব। এই আমাদের এটা পৌরসভা, ওটা পঞ্চায়েত, ওই প্রধানের কাছে যেতে হবে। আমি পরশুদিন গিয়েছিলাম, কিছু লোককে বললাম, তারা বলছে হ্যাঁ যাব, অথচ তারা যাচ্ছে না। এই করে আমাদের ভোগান্তি হচ্ছে। এসব রাস্তায় জল ছিল, এই 2 দিন আগেই জল ছিল এই রাস্তা ওভারফ্লো করে। আমরা খুব অসহায়ের মধ্যে আছি। কি করে ওইদিকে দেখছিলাম জল। হ্যাঁ, এই সব দিকে জল। আমরা কি করে খাবো, কি করে বাঁচবো? 5-6 জন ফ্যামিলিতে লোক আমরা, আমাদের চাষের উপর জীবিকা নির্বাহ করি। আর আপনাদের উপর আমরা নির্ভর হ্যাঁ, করি, সেই। কিন্তু আমাদের এই কচু, ওই মান কচু, তাই না? ওই দেখেন ওই জবাতে 2 জন। কৃষি প্রধান দেশ, হ্যাঁ। আপনারা না হলে আমরা খাবো কি? আমার এই পিঁপে গাছ ছিল, ঝাড়খণ্ড থেকে পিঁপে চারা নিয়ে আসছিলাম। সেই পিঁপে গাছও সব মারা গেছে। হ্যাঁ, হাঁটু সমান জল। ওই যে বাড়ির উপরে শাপলা দেখুন, ওই এ তো আপনি চোখে দেখে যাচ্ছে। তো আমি মিথ্যে কথা গল্প বলছি না না। না, আমি তো দেখছি। আমি হ্যাঁ। ভাবছি যে আমি এমনি ছবিটা তুলছিলাম। এইরকম যে সমস্যা সেটা তো কেউ বুঝিনি। কোনো কাজ করছে। আমাদের 17 নম্বর ওয়ার্ড গোবরডাঙ্গা, তাদের বলেও কোনো সুরা হচ্ছে না। হ্যাঁ,
কি করে হ্যাঁ। খাবো, কি করে চালাবো, এই হচ্ছে আমাদের সমস্যা। প্রত্যেক বছর প্রত্যেক বছর এই হচ্ছে, প্রত্যেকটা বছর। প্রত্যেক বছর হ্যাঁ। ভোট দেন? হ্যাঁ, ভোট তো আচ্ছা, দিচ্ছি কিন্তু আমরা। প্রত্যাশা তো থাকে। হ্যাঁ, যে আমাদের এ দেখবে, কিছুই করছে না, ওই মুখী বলে ভোটের আগে এই করবো, তাও সে তো সবাই বলে। কিছু করছে না। আমরা কিভাবে বাঁচবো? আমাদের তো এখন মরা ছাড়া কোনো পথ নেই। জলে সব চাষবাস, সব পিঁপে ক্ষেত্রে, ফুল গাছটা সব মারা গেছে, ধান ক্ষেত মারা গেছে। এখন এই চাল কিনে খাচ্ছি, কি করবো আমরা? এই কৃষক লোক। বৃষ্টি যদি হ্যাঁ। আজকে একটু রোদ উঠেছে, হ্যাঁ, আর যদি এইরকম চলতে থাকে আপনাদের এই পুজোর মধ্যে, তারপরে তো শীত আসছে, শীতের ফল করতে আমরা, সর্ষে করতে আমরা, গাজর আমরা ফলন করি। আপনারা করতে না, পারছেন এগুলো না। করতে তাহলে কিভাবে? সরকার আমাদের বলেছিল যে এই শস্য বীমা করো, সে দরখাস্ত করেছি আমি এডু অফিসে, হ্যাঁ, গতবার করেছি, তার কোনো ফলস্বরূপ কিছু পাইনি। ওই আমরা পঞ্চায়েত থেকে কোনো রকম? আমরা পৌরসভা তো হ্যাঁ, হ্যাঁ। কোনো ফেসিলিটি ও, পাইনি। আচ্ছা, পৌরসভা। হ্যাঁ, কৃষি বীমা বা অনেক কিছু ওই এখন ওই যে হয়েছে। শুধু পাই আমরা, যে ওই কৃষক বন্ধু যে টাকাটা, হ্যাঁ, হ্যাঁ। এইটা পাই। আর প্রধানমন্ত্রী ওই যে 2000 টাকা যায়, যে টাকাটা, ওই যে কি বলে ওটা, হ্যাঁ প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ কৃষক সম্মান নিধি, ওইটা হ্যাঁ। পায়। আর এদিকে যে এই যে শস্য বীমা কিন্তু বলেছিল, যে লোকাল যে সমস্যা, সেগুলো পৌরসভা থেকে কোনো কিছু না, দেখা কোনো দিচ্ছে কিছুই না। করছে না। এই এইটাই জল সমস্যা। বলছি হবে হবে। জমি যদি না জলে এদের হয় বলি, এরা বলছে সমস্যা। এই জলটা তো আমাদের পৌরসভা থেকে যাচ্ছে পঞ্চায়েত। হ্যাঁ, তা হ্যাঁ। পঞ্চায়েত যদি কিছু না করে আমরা কি করব? আমাদের রাস্তা আমরা ক্লিয়ার করেছি, একদম এরা হাইডেন করে ক্লিয়ার করে দিয়েছে। তা আমি বলছি চল যাই, প্রধানকে মেম্বারকে বললাম, হ্যাঁ, কাউন্সিলর, তা হ্যাঁ। কাউন্সিলর বলছে যে ওদের অন্তত 5-7 বার গেছি আমি। তা ওদেরকে বল, ওটা তো ওদের একতিরা, হ্যাঁ, ওটা পঞ্চায়েত এলাকা, আমাদের পৌরসভা তো ক্লিয়ার করেছি। তা ওই জলটা যদি মুখটা বাঁধা থাকে, তাহলে এই জলটা তো আটকেই যাবে, কি করব আমরা? একদম। আমি তাহলে চলো যাই, না গেলে হয়। তো একা কি করব? আমি 2 দিন ধরে এখন আবার যাব, কেন আমার জ্বালা, পেটে খিদে। তা এই আমাদের 17 নম্বর ওয়ার্ডের যে জলটা নিকাশি ব্যবস্থা করা আছে, গাইঘাটা বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে আমাদের বাজার, এখান দিয়ে যায়। তালতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে একটা পিডব্লিউ দিয়ে রাস্তার তলা দিয়ে আগেরকার পুরনো মানে পাইপ লাগানো আছে, ওই জায়গাটা সংস্কার হচ্ছে না। ওখানকার ওই যে সর্দার বাড়ি বলে একটা ফ্যামিলি আছে, তারা ওইসব জমি বিক্রি করে দিয়েছে, দিয়ে ওই ওখান থেকে এখন রাস্তা, জল সহ নিকাশি ব্যবস্থা নেই। এখন জলটা না আসলে আমরা কিভাবে বাঁচবো? সে তো বটেই। হ্যাঁ, আমরা চাই যে প্রশাসন থেকে ওই নালা ড্রেনটা যেন সংস্কার করে। হ্যাঁ, আমরা এইটাই বারবার চাইবো, কেন আমরাও তো এই দেশের স্থানীয় বাসিন্দা, আমরা কৃষক, আমরা চাষ করি। হ্যাঁ, চাষি, কৃষি কাজ আমাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু কিভাবে আমরা বাঁচবো? রেডিওতে, টিভিতে আপনাদের কৃষক বন্ধু বলে একটা হয়, প্রোগ্রাম হয়, সেখানে নানান রকম আপনাদেরকে পরামর্শ দেওয়া হয়, আপনারাও অনেক সময় হ্যাঁ, কথা আমরা বক্তব্য আমাদের রাখেন। কি মোহনকালী সমস্যা? সমবায়, কৃষি সমবায় আছে, হ্যাঁ, ওখানে গিয়ে আমরা মিটিং পত্র করি, আমাদের ডাকে যাই। হ্যাঁ, ওখান থেকে যে জল সরার ব্যবস্থাটা, সেইটাই বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেউ কোনো করছে না, আগ্রহী আগে আসছে না। আমি গিয়েছিলাম, বলছে পিডব্লিউ রাস্তা কাটছে, অনেক ঝামেলাও, কে করবে, কে দায়িত্ব নেবে বলে এইসব কথা ঘুরিয়ে দিয়ে দিচ্ছে। মানে কিন্তু এর আমরা- ঘাড়ে ওর, হ্যাঁ, ওর ঘাড়ে হ্যাঁ। এই ব্যাপার। একে ধরতি বলছে, ওর কাছে যাচ্ছি, ও বলছে এর কাছে যাও, কোনো কাজ হচ্ছে না। কিন্তু 17 নম্বর কাউন্সিলর, সে বলছে যে দাদা আমি 5 বার গেছি প্রধানের কাছে, কোনো সুরা হয়নি। তা একসঙ্গে তোরা যা দেখ, তারপরে পরে যাচ্ছি, তার চেষ্টা সে করে যাচ্ছে, কিন্তু ওরা জলটা করছে না। ঠিক আছে। এই জল দেখুন কি পরিমাণে জল, আমরা কি করব? গরু বাছুর সব জলের মধ্যে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছি প্রত্যেক রাত্রি গরু, আর এই পায়ে সব ঘা বেরিয়ে গেছে জলে চলে চলে। আমাদের কিভাবে আমরা চলবো, বাঁচবো কিভাবে আগামী দিন? আপনাদের মানে পুজোর কটা দিন আপনাদের তো এমনিতে মানে হ্যাঁ, কিভাবে কাটছে হ্যাঁ, পুজোয়? এই যে ছেলেপিলে পুজোয় তো সবাই উৎসবে মেতে আছি আমরা। আমরা কিভাবে দেবো? আপনারা কিভাবে আছেন? আমরা এইভাবে জলের মধ্যে বাস করছি, অসহায় মধ্যে আছি। আর জানেন তো সংসারে কি অসুবিধা হয়। পুজোর পর যখন শীত আসছে, এবার শীতের ফলনের জন্য আপনাদের আগে থেকে প্রস্তুতি কিন্তু নিতে হবে। পারবো না তো, তাও তো জল সরবে না যেহেতু তো। জল না না, সরলে তো আপনারা না, কোনো কিছু করতে কিছু পারছেন করতে না। পারবো না। ঠিক আছে। ডিসেম্বর মাস লেগে যাবে এই জল সরতে, তাহলে আমরা কোথায় কি করবে? জল কোনো এর ব্যবস্থা নেই, নিকাশি যে ব্যবস্থা, সেগুলো আগামী দিন যদি সংস্কার না করে আরো ডুবি মরবো। আগামী বছর আরো জল উপরে উঠবে, রাস্তা ওভারফ্লো করবে। একদমই হ্যাঁ। তাই। ঠিক কি আছে, করবো বলেন? অনেক ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা শুনলেন যে এখানকার কৃষক বন্ধুদের, মানে কৃষক ভাইদের কি সমস্যা, প্রধান কি সমস্যা, তারা কিভাবে প্রত্যেক দিন নিত্যদিন তারা লড়াই করে চলেছেন।
আশা করব প্রশাসনের নজরে পড়বে। সত্যি দুঃখজনক। মানে আমি চাইবো, আমার এই মেসেজ আমি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকের কাছে, আমার ফলোয়ার্স, আমার ফ্রেন্ডস, আমার সাবস্ক্রাইবার্স সবার কাছে আমি আবেদন জানাবো, একটু সজাগ হন। কারণ কৃষক বন্ধুদের ছাড়া কিন্তু আমাদের দুবেলা অন্ন জুটবে না, যতই আমরা সায়েন্স আর টেকনোলজিতে উন্নত হই না কেন। প্লিজ আপনারা একটু সতর্ক হন, সচেতন হন। আর প্রশাসনকে আবেদন জানাচ্ছি, একটু আপনারা এইদিকে একটু নজর দিন। এই গাইঘাটা বিষ্ণুপুর এলাকা। ঠিক। ওনাদের সাথে কথা বলার পর আবার চলতে শুরু করলাম। খানিকক্ষণ বাদেই বাদল নার্সারির বোর্ড দেখতে পেলাম, অ্যারো মার্ক দেওয়া ডাইরেকশন বোর্ড। সেই অনুসারেই 2-1 মিনিটের মধ্যে এগোতেই পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্যে। দুর্গাপুজোয় 108টা পদ্মফুল দিয়ে পুজোর রীতি বহু প্রাচীন রীতি। রামচন্দ্র দেবীর আরাধনা করেছিলেন 108টা পদ্মফুল দিয়ে। আপনারা নিশ্চয়ই সবাই এই কাহিনী অল্প বিস্তর জানেন, আমি তাও সংক্ষেপে আপনাদেরকে জানাই। রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধ করবার আগে দেবী মহামায়ার আরাধনা শুরু করেন। দেবীকে তুষ্ট করবার জন্য 108টা পদ্মফুল দিয়ে উনি পুজো করবেন এই মনস্থির করেন। দেবী মহামায়া রামচন্দ্রের পরীক্ষা নেবার জন্য ওই 108টি পদ্মফুলের মধ্যে একটি পদ্মফুল লুকিয়ে রাখেন। রামচন্দ্র যখন দেবীর আরাধনা শুরু করেন তখন লক্ষ্য করেন একটা ফুল কম। উনি নিজের ভক্তির একনিষ্ঠতা প্রমাণ করবার জন্য নিজের চক্ষু দান করবার জন্য উদ্যত হন। সেই দেখে দেবী মহামায়া তুষ্ট হন এবং রামচন্দ্রকে আশীর্বাদ দেন যে তিনি লঙ্কার রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করবেন। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছি গোবরডাঙ্গা বাদে খাটুরার বটতলার এই বিখ্যাত বাদল নার্সারিতে। তাও কেন জানেন? পদ্ম শালুকের অভিনব পদ্ধতিতে এখানে চাষ হচ্ছে। কেন অভিনব পদ্ধতি বলছি? অভিনব পদ্ধতি এই কারণে বলছি, আমরা জানি যে পদ্ম, শালুক, শাপলা এগুলো জলজ উদ্ভিদ। সাধারণত আমরা জলাশয় এবং পুকুরে এই উদ্ভিদগুলো দেখতে পাই, কিন্তু বাদল নার্সারির এখানেই ম্যাজিক। ওনারা কি করছেন, রুফটপ গার্ডেন মানে ছাদ বাগান বা এমনি বাড়ির সামনের বাগানের জন্য যাতে সবাই পদ্ম বা শালুক গাছ রাখতে পারেন, তার জন্য এই অভিনব পদ্ধতিতে ওনারা পদ্ম চাষ করছেন।
না ফ্রেন্ডস, ওনারা জলাশয় বা পুকুরে চাষ করছেন না, ওনারা মাঝারি এবং বড় মাপের গামলা বা টাবের মধ্যে পদ্ম বা শালুকের প্রায় অ্যাভারেজ 40 থেকে 50 ভ্যারাইটির পদ্ম বা শালুকের চাষ করছেন। আজকে আমি আপনাদের এই ম্যাজিক, এই জিনিসটাই, এই অদ্ভুত জিনিসটা, মানে যেটা অন্য কোথাও দেখা যায় না, সেই জিনিসটাই আপনাদেরকে সঙ্গে করে আমি আজকে নিয়ে এসেছি। আমি নিজের চোখেও দেখব এবং অভিজ্ঞতা নেব। তা এখানে নার্সারির বাদল নার্সারি তত্ত্বাবধানে আছেন বাদল বাবুর সুযোগ্য নাতি অমিতাভ মল্লিক। নমস্কার অমিতাভ বাবু। হ্যাঁ, আমি ঈশিতা ফ্যাশন শপিং ব্লগস চ্যানেল থেকে এসেছি। আজকে আপনার এখানে নার্সারিতে আমি এসেছি। এই যে অভিনব পদ্ধতিতে আপনি এখানে যে বিরাট একটা পদ্ম এবং শালুকের যে চাষ করছেন, সেইটা দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব বলে। আপনি যদি আমাকে একটু ব্রিফ দেন তাহলে খুব ভালো হয়। কি কি ভ্যারাইটি আছে, ওনার অনেক নলেজ, উনি এই একটু আপনাদের সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ চলুন। খালি পায়ে আসতে হবে? হ্যাঁ, খালি পায়ে একটু প্যান্টটা গুটিয়ে আসেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এত সুন্দর জিনিস দেখবার জন্য একটু তো কষ্ট করতেই হবে। এটা এই নেটটা দেওয়া থাকে কেন? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড, বুঝতেই পারছেন এখানে হচ্ছে কাদামাটি। আমি চটি খুলে ঢুকে পড়েছি ওনার সঙ্গে, এত সুন্দর, নাহলে আমি মিস করব। হ্যাঁ বলুন। কি একটু জোরে বলুন। এটা আমেরি পিওনি। আচ্ছা, এটা ভ্যারাইটির নাম? হ্যাঁ হ্যাঁ, এটা কি সারা বছর হয়? না, কোনো পদ্মই সারা বছর হয় না। শীতের সময় 3 মাস হয় না। আচ্ছা, শীত ঘুম তখন 3 মাস। 2-1টা ভ্যারাইটিতে ফুল হয়, খুব কম হয়। হ্যাঁ হ্যাঁ। আর ম্যাক্সিমাম ভ্যারাইটিতে হয় না শীতের সময় 3 মাস। এটা মোটামুটি বছরে 9 মাস ফুল হয়। আচ্ছা, এটা আমেরি পিওনি। এটা আমেরি পিওনি। এটা আছে আপনার রেড পিওনি। রেড পিওনি? হ্যাঁ, এটা রেড পিওনি। ওই যে বড় ফুলটা আছে ওটা হচ্ছে কামিল্লা। কামিল্লা? হুম। একটু কাছে ওইখানে যাব। আচ্ছা ঠিক আছে, একটু পরে যাচ্ছি। আমি যখন এখানে চলে এসেছি, এটা কি বৃষ্টির জল? হ্যাঁ, আজকে আমার লাগ ভালো যে আমি এসেছি, আজকে ওয়েদার ক্লিয়ার বলে। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। মিডলটা একটা সবুজ টাইপের হয়, এই যে গ্রিন অ্যাপেল ফোটা আছে। এটা আছে গ্রিন অ্যাপেল। ওইটাই বড় হয়ে? হ্যাঁ, মিডলটা সবুজ হয়। আচ্ছা বাবা। একটা ইয়েলো পিওনি। প্রথম দিন হলুদটা বেশি হয়, আস্তে আস্তে কালারটা ফেড হয়ে যায়। সার হিসেবে কি ব্যবহার করেন? জৈব সার? সরষের খোল, সুফলা আর হাড়ের গুঁড়ো। আচ্ছা, এখন তো বৃষ্টির জন্য জল, অতিরিক্ত জলটা কি ফেলে দেন? না, পদ্মে জলের সমস্যা হয় না, অন্য গাছের জলের সমস্যা। হ্যাঁ, জলজ উদ্ভিদ যেহেতু। হ্যাঁ, পদ্মটায় জলের সমস্যা হয় না, অন্য গাছের জল জমে থাকলে সমস্যা। এমনি গরমকালে আপনার জল দিতে হয় না, যখন মাটি একটু শুকনো থাকে? এটা রোদ্দুর হলে আপনার একদিন বাদে একদিনই জল দিতে হয়। পদ্মে প্রচুর জল লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বৃষ্টি হয়ে গেছে, এই ছোট ছোট এই জিনিসগুলো কি? এগুলো অ্যাজোলা। অ্যাজোলা? হ্যাঁ, এগুলো এই গামলার মধ্যে অল্প দেওয়া ছিল, তার থেকেই এখন ভর্তি হয়ে গেছে। এগুলো কি শ্যাওলা? এগুলো শ্যাওলা। এগুলো আপনার এই টবের মধ্যে একটু গরমের সময় থাকলে ভালো হয়, তখন জলটা একটু, যখন প্রচণ্ড গরম থাকে হ্যাঁ হ্যাঁ, তখন জলটা একটু হিট কম হয়,
তারপরে আপনার এই মশা লার্ভাগুলো হতে পারে না এজোলা থাকলে। আচ্ছা, একটু এই ভ্যারাইটিটার নাম বলুন। এটা আপনার বুচা, ওটার কালারটা ফেড হয়ে গেছে, ওটা ঝরার মুহূর্তে চলে এসেছে তো, আচ্ছা। ওটার কালারটা ফেড হয়ে গেছে। আর এইটা? এটা তো রেড পিওনি। রেড পিওনি। এটা আছে কামিল্লা। কামিল্লা। মানে এই রকমই লম্বা হয়? হ্যাঁ, এটা বড় গামলায় আছে বলে ফুলের সাইজটা বড় হয়েছে, ছোট ও গামলায় একটু ছোট। আচ্ছা, গামলার ওপর সাইজ নির্ভর করে? হ্যাঁ, এই জায়গাটার উপরে সাইজটা একটু নির্ভর করে। ছোট পাত্রে দিলে একটু ফুলের সাইজটা ছোট হয়। আচ্ছা। আচ্ছা, কয়েকটা প্রশ্ন করছি, আপনি আমাকে একটু সহজ করে বুঝিয়ে দিন যে পদ্ম চাষে টিউবার একটা উপযোগী একটা উপাদান। এবার সেটা আপনারা সংগ্রহ নার্সারিতেই আপনারা টিউবার কি করেন? এগুলো মেন হচ্ছে প্রথম ভ্যারাইটিগুলো আপনার বিদেশি, এগুলো থাইল্যান্ড থেকে বা বিভিন্ন দেশ থেকে আসে। আচ্ছা, আসার পরে এবার আপনারা কি অনলাইনে অর্ডার করেন? তারপরে আমরা এখন তো আমরা নিজেরাই যেগুলো আমাদের কাছে আসার পরে আপনার এই গাছটা নষ্ট হয়ে যাওয়ার পরে ডরমেন্সিতে চলে যাওয়ার পরে এর নিচে প্রত্যেকটা গাছে আপনার টিউবার কম বেশি হবে, কোনোটায় হয়তো 3টে হলো, কোনোটা 5টা, কোনোটা 8টা। আচ্ছা, এবার একটা কালেকশন করার পরে তারপর তার থেকে হিউজ প্রোডাকশন করা যায়। আচ্ছা, যে কেউই করতে পারবে। আচ্ছা। আর এই যে মশারির মতো নেট, এটা কেন দিয়েছেন? ওটা নেটটা দেওয়া যাতে কুকুর টুকুর ঢুকে নষ্ট না করে তার জন্য। আচ্ছা, এখানে সাপ খোপের ভয় নেই তো? সাপ এমনি বিষাক্ত সাপ নেই, ওই জল ধরা থাকতে পারে। বুঝতে পেরেছি। আচ্ছা, পদ্মের একটা জিনিস, জলের উপরের জীবন আর জলের নিচের জীবন। মানে জলের ওপরের জীবন বলতে বলা হচ্ছে যে ফুলটা আর পাতাটা জলের ওপরই ভাগে থাকে আর ভেসে থাকে, আর মানে যেটা জলাশয় পুকুরে দেখা যায়। আর হচ্ছে মাছ টাছ ওই পাতার তলায় আশ্রয় নেয়, বড় বড় পাতা, জলও ধরে না, কেননা মোমের মতো আস্তরণ, পাতার উপর একটা লেয়ার থাকে, জল গড়িয়ে চলে যায়। আর এটা হচ্ছে জলের ওপরের জীবন। আর জলের নিচের জীবন হচ্ছে যে রাইজোম বা কাণ্ডটা একদম মাটির নিচে অবধি চলে যায়, আর কন্দ যেটা তার মানে মূল, সেইখান থেকে আস্তে আস্তে মানে বেরোয়, পাতা ফুল এগুলো বেরোয়। তা আমি একটাই অবাক হয়ে যাচ্ছি যে জলাশয় পুকুরে এইসব জলের ওপরের জীবন, জলের নিচের জীবন দেখা যায়। আপনি এই চমৎকার জিনিসটা, এই গামলা টাব, এগুলো অ্যাকচুয়ালি আমাদের যে পুরনো ভ্যারাইটিগুলো দেশি, হ্যাঁ, সেই ভ্যারাইটিগুলো না, সেইগুলো ডিপ জলে, এইগুলো কিন্তু অতটা ডিপ জলে হয় না। মানে দেশি ভ্যারাইটিটা যেমন আপনার 7-8 ফুট জলে ভালো হয়, 5-6 ফুট জলে হয়, এগুলো কিন্তু খুব বেশি জল হলে ভালো হয় না। এগুলো আপনার 1.5-2 ফুটের মধ্যে 1 ফুট 1.5 ফুট জল থাকলে সেই জায়গাগুলোতেই ভালো হয়। এগুলো দেশি ভ্যারাইটি না, এগুলো একটু। আচ্ছা, দেশি ভ্যারাইটিগুলো এত ছোট জায়গায় ভালো হয় না, ওগুলো বড় জল ডিপ জলেই ভালো হয়। ডিপ জলেই ভালো হয়? হ্যাঁ, এইগুলো বেশি ডিপ জলে ভালো হয় না। আচ্ছা, এগুলো অল্প জলেই ভালো। আচ্ছা। আর পদ্মের বীজ থেকে কি এখন সবজি টবজি খাওয়া হয়? বীজ থেকে বীজ খাওয়া যায়, আর বীজ থেকেও চারা হয়। বীজ থেকে আপনার ভ্যারাইটি চেঞ্জ হয়ে যায়, এই যেহেতু পরাগ মিলন হয়ে যায় প্রজাপতির মৌমাছিতে, এবার ওটার ভ্যারাইটি চেঞ্জ হয়ে যায়, তারপর ওটার ফুল আসতেও দেরি হয়। ওই জন্য আমরা বীজ থেকে চারা করি না, আমরা সব টিউবার থেকেই করি। মানে টিউবারটা হয়, ওই টিউবার থেকে চারা করা হয়। কেউ যদি আপনার থেকে নিতে চান যে পদ্মের চারা আমি নিয়ে যাব বাড়িতে, তাহলে আপনারা কিভাবে সেটাকে প্যাকেজিং করবেন? এইগুলো আমরা এই রেডি যে গামলাগুলো আছে, হ্যাঁ, এই ছোট গামলাগুলো, এগুলো জল ফেলে দিয়ে এর 3 পাশে কাঠি পুঁতে খবরের কাগজ দিয়ে মুড়ে দিয়ে দিই এগুলো, গামলা সহ। আর যদি কেউ টিউবার নিয়ে তৈরি করতে চায়, সে তৈরি করতে পারবে। সেগুলো আপনার এখানে এসে সংগ্রহ করতে হবে না, এগুলো আমরা অনলাইনে অল ইন্ডিয়ায় পাঠাই। ওই টিউবারগুলো আপনারা অনলাইনে পাঠান? টিউবারগুলো পাঠানো যায়, এই রেডি গাছ তো পাঠানো যায় না। রেডি গাছ তাও লোক দিয়ে ডেলিভারি দেওয়া যায়। আপনার এদিকে অনলাইনে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? অনলাইনে এবারে এই যে ভিডিওর মাধ্যমে যে নাম্বারটা পাই, নাম্বারটা একটু বলুন আপনার। 9932609233। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে তার যা প্রয়োজন সেটা জানালে আমি রিপ্লাই দিয়ে দেবো। এবার অ্যাড্রেস পাঠালে আর এই নাম্বারে ফোনপে বা গুগল পেতে টাকা পাঠালে দেওয়া যায়।
কিন্তু সব এই রেডি গাছ তো দেওয়া যায় না, টিউবারগুলো দেওয়া যায়। সেটা কি আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠান? কুরিয়ার সার্ভিস, ডিটিডিসি আছে, ব্লু ডট আছে, পোস্ট অফিস আছে, আচ্ছা। যেখানে যেমন সার্ভিস আছে সেখানে সেইভাবে পাঠানো। আচ্ছা, কত চার্জ নেন? কুরিয়ার চার্জ আপনার সেটা কি দূরত্ব হিসেবে? ওটা এলাকা ভিত্তিক হয়। ধরেন আসাম ঠাসাম হলে আপনার ব্লু ডটে পাঠালে ফার্স্ট সার্ভিস ওটা 100 টাকা, ওই 200 টাকা পার কেজি পড়ে। আচ্ছা। আর এমনি লোকালে হলে কলকাতার মধ্যে হলে 80 টাকা, কলকাতার বাইরে হলে আপনার 100 টাকা পার কেজি। আচ্ছা আচ্ছা। ওটা ওয়েট হিসাবে, এলাকা হিসাবে ওটা মোটামুটি আপনার 80 টাকা থেকে 200 টাকা পর্যন্ত পার কেজিতে কুরিয়ার চার্জ পড়ে। আচ্ছা। আর যদি ধরুন এমনি এই টাপ শুদ্ধ নিয়ে যেতে চান? টপ শুদ্ধ সহ আপনার বাড়ি থেকে দেওয়া যাবে বা লোক দিয়েও পাঠানো যায়। লোক দিয়ে আমি এদিকে আপনার হাসনাবাদ বা ক্যানিং, হ্যাঁ, এদিকে আপনার রানাঘাট, দমদম দমদম সবই পাঠাই। এবার এই সেক্ষেত্রে তার জন্য আলাদা চার্জ? এই রেডি গাছগুলো আপনার 400 টাকা পার পিস, এই আচ্ছা। টপ সহ। হ্যাঁ হ্যাঁ। এবার যদি লোক দিয়ে পাঠানো হয় আপনার এক্সট্রা 500 টাকা পড়বে। এবার আপনি একটা গাছ নিলেও আপনার ওই ধরেন 400 আর 500 900 টাকা পড়বে। হ্যাঁ। আর দুটো গাছ নিলে ওই 800 আর 500 1300 টাকা পড়বে। মানে আচ্ছা। একটা লোকে দুটো গাছ নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তাহলে সেটা এক্সট্রা পড়বে মোটামুটি আপনার শিয়ালদার মধ্যে হলে 400 টাকা পড়বে। আচ্ছা। আর শিয়ালদা ছাড়িয়ে গেলে 500 টাকা। আচ্ছা আচ্ছা, এই extra ব্যাপার। charge। মানে ধরুন এখান থেকে ধরুন গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ক্যারি করবার জন্য লোক এবার গোবরডাঙ্গা আছে? স্টেশনেও পৌঁছে স্টাফ দেওয়া যাবে। আছেন? এবার সে লোক আছে আমাদের, ওরা পৌঁছে দেবে। এবার ওটাও মোটামুটি যখন লোক দিয়ে পাঠানো হয় তখন একটা গোবরডাঙ্গা পৌঁছে দিলে মোটামুটি 100 টাকা দিলে হয়ে যায়। আচ্ছা গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে দিলে। আচ্ছা এবার শিয়ালদা পর্যন্ত 400 টাকা। এবার তার থেকে এদিকে ওদিকে গেলে 500 টাকা 600 টাকা, যেমন ডিস্টেন্সে নেবে তেমন। সেই রকম হবে। আচ্ছা, এই যে শরৎকালের পর মানে পুজোর পর তারপর আস্তে আস্তে পদ্মের সিজনটা এগুলো চলে যাবে? মোটামুটি আর মাস দেড় দুই ফুল হবে। যতদিন ভালো ঠান্ডা না পড়বে ততদিন ফুলটা হবে। ফুলটা হবে। তারপরে এই সব গাছ ডরমেন্সিতে চলে যাবে। যাওয়ার পরে এবার ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে এগুলোকে আবার রিপোর্টিং করতে হবে। আচ্ছা। এগুলো সব তুলে আবার ওই টিউবারগুলো কেটে আলাদা করে আবার নতুন করে মাটি তৈরি করে তাতে বসাতে হবে। আচ্ছা। আবার মোটামুটি ফেব্রুয়ারি থেকে সিজন শুরু হয়ে যাবে। আপনাদের এখান থেকে ফুল কালেক্ট করে ফ্লাওয়ার মার্কেটে যায়, না, যেখানে পুজোর ফুল টুল ফুলগুলো সব? আমি সাধারণত বিক্রি করি না। এগুলো যে আসে এমনি বাড়ি পুজোর জন্য 2-1 পিস এমনিই দিই। আর এই তো সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোতে তো 108টা পদ্ম ফুলের ভীষণ ডিমান্ড। দুর্গাপুজোর সময় আমি নিজেই দেবো। আচ্ছা আচ্ছা। ফুল আমি খুব একটা বিক্রি করি না। আপনার আসল কর্মকাণ্ড গাছের। যারা, আমি একটা সত্যি কথা বলছি, ফিল্ড ওয়ার্কে যেহেতু আপনি আছেন, আপনার এত এক্সপেরিয়েন্স যে মানে অনেক, মানে এটা বলতেই হবে ফ্রেন্ডস, মানে বড় বড় ডিগ্রি কোর্সের যা বইতে আপনারা পাবেন না, সেটা প্র্যাকটিক্যালি আপনারা যদি দেখতে আসেন তাহলে কিন্তু একটু স্টাডি, একটু পাঠ নেওয়াটা জরুরি ওনাদের মতো মানুষদের। কারণ যেহেতু ওনারা মাটির সাথে ওনারা কাজ করেন, এত প্র্যাকটিক্যাল নলেজ মানে মানতেই হবে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি যে শালুকের কি, শাপলা বা শালুকের কি? শাপলা আমার কাছে মোটামুটি 10টার কাছাকাছি ভ্যারাইটি আছে। হ্যাঁ, ওটা বাড়িতে আছে। এখন দেখছি ফুল ফোটা সম্ভবত নেই এখন। আচ্ছা দাদা, আপনি সকাল ভোরবেলায় কটায় থেকে এখানে আসেন? মোটামুটি আমাদের 6টার থেকে নার্সারি কাজ শুরু হয়ে যায়। আচ্ছা, আর তারপর চলে কটা অবধি? কোনো ঠিক নেই। এটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের নার্সারি খোলা থাকে। আচ্ছা, কটা ভ্যারাইটি আছে আপনার এখানে? আপনার আপাতত 40টার কাছাকাছি ভ্যারাইটি আছে। সব 40টা? সব তো ফোটা নেই। এটা হচ্ছে আমেরিকা ক্যামেলিয়া। এটার এই বর্ডারটা হালকা গোলাপি কালার আসে, ভিতরটা সাদা। এটা আছে ড্রপ ব্লাড। ড্রপ ব্লাড? হ্যাঁ, এটা ডিপ লাল হয়, কিন্তু এই অনেকদিন হয়ে গেলে কালারটা ফেড হয়ে যায় আস্তে আস্তে। আচ্ছা, দেখি।
এই পদ্ম থেকে মানে ইনসুলিনের ওষুধ তৈরি হয়। সেটা আমি বলতে এই জায়গাটা কি, এই জায়গাটা ছাউনি মতো? এটা সেট করা এই আপনার যে গাছগুলো ওপেন বৃষ্টিতে রাখা যায় না, হ্যাঁ হ্যাঁ, সেই সব গাছের জন্য এই আপনার মিলি, এই বোগেনভিলিয়া কিছু আচ্ছা। আছে, এগুলো বেশি বৃষ্টির জল সহ্য করতে পারে না, তাই জন্য ওইগুলো সব বগনভেলিয়া, হ্যাঁ। বাগান বিলাস। আপনার এখানে কত রকমের ভ্যারাইটির বগনভেলিয়া আছে? বোগেনভিলিয়া আপনার কম বেশি 50টার কাছাকাছি ভ্যারাইটি আছে। 50টা? আর ওই পাশেরটাও আপনার? না, ওটাও আমার না, আচ্ছা, আমার ওই পাশে ভিতরে আচ্ছা। আছে। আসেন। হ্যাঁ হ্যাঁ, চলুন। বাবা, পা ডুবে যায়। এই ফুলটা দেখা যাবে? এই বাড়ি থেকে আসলে ওখানে আছে। আপনার বাড়ি? বাহ, কি সুন্দর। একটু বলুন এখান থেকে কি কি আছে? আচ্ছা, শালুকটা দেখাবেন আগে? আচ্ছা, কি খালি পায়ে আসতে হবে? ভালো হয় না? দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, জল হয়েছে। আপনি আমাকে ফোনেই বলেছিলেন যে এখানে জল। আমি যে আসতে পারবো আর আপনার সাথে কথা বলতে পারবো এটাই তো অনেকখানি। যা বৃষ্টি, মনটাই খারাপ হয়ে গেছিল আমার। সামনে পর্যন্ত ছিল, এই দিনের জলেই প্রচুর জল। হ্যাঁ, গাছের কোনো সমস্যা হয় না এত অতিবৃষ্টিতে? অন্যান্য গাছ, অনেক গাছই নষ্ট হয়ে যায়। তাতে আপনার লসও হয় না? হ্যাঁ, অন্তত এই যে বৃষ্টি হয়েছে অন্তত 2 লাখ টাকার গাছ নষ্ট হয়ে যাবে। ওরে বাবা, ভিতরে বাগান আছে, সব জলে ডুবে আছে এখন গাছ চারা। এক একটা গাছ তো আপনার কাছে সন্তান সম। এবার নিজে হাতে একদম তৈরি করা। শালুকের এখানে 10-12টা ভ্যারাইটি আছে, কিন্তু আজকে কোনোটাই ফুল ফোটা নেই। একটা গাছে কুড়ি আছে, আচ্ছা, আর কোনোটাই আজকে ফুল ফোটা নেই। এই যে এগুলো সবই শালুকের ভ্যারাইটি আলাদা আলাদা। ও আচ্ছা, নীল শালুকের কোনো নেই? নীল শালুক আছে, ফোটা আছে? ফুল ফোটা কোনোটাই নেই। এটা আছে বাই কালার, এটা আছে হলুদ, ওটা ডিপ লাল। কোনটা বাই কালার? এটা বাই কালার হয়, এটা আপনার হলুদের মধ্যে লাল ছিটছিট হয়। এই পাতাটা যেমন বাই কালার, হ্যাঁ হ্যাঁ, ফুলটাও ওরকম হলুদের মধ্যে লাল ছিটছিট হয়।
আচ্ছা, এবার শালুকের ফুলটা ফোটা নেই। জল কি চেঞ্জ করতে হয়? জল এমনি চেঞ্জ করতে হয় না, কিন্তু জলটা বেশি করে দিতে হয়, মাঝে মধ্যে ওভারফ্লো করে দিলে ভালো হয়, মানে মশার লার্ভা, হ্যাঁ, পড়ে যায়। যার জন্য অ্যাজোলা দিয়েছেন না ওখানে? দিলে তাহলে আর লার্ভাটা হয় না। ও টাবেও দেখছি অ্যাজোলা। হ্যাঁ। আপনার এখানে দৈনিক একটা আনুমানিক আপনার একটা মানে কত গাছ সরবরাহ হয়, একটা অ্যাপ্রক্স আপনি এবার সেটা তো ঠিকঠাকভাবে বলা যায় না, অ্যাভারেজে একটা? এবার এখানে মোটামুটি আপনার 3-4-5 হাজার টাকা গাছ বেচা কেনা হয়। আচ্ছা, কি পাইকারি রেটে? পাইকারি খুচরো সবই হয়। সবই আপনার হয়। বাড়ির থেকে এসে আপনার 2 টাকার গাছ নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ও সিঙ্গেল এক পিসও নিতে পারবে? নিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যখন অনলাইনে নেবেন তখন মিনিমাম 200 টাকার নিচে গাছ হবে না, কারণ একটা প্যাকিং করে দিয়ে আসার একটা চার্জ। নিশ্চয়ই। ওই জন্য অনলাইনে নিলে আপনার 200 টাকার নিচে গাছ দেওয়া যাবে না। আচ্ছা, কিন্তু বাড়ির থেকে নিলে আপনি 2 টাকার গাছ নিলেও কোনো সমস্যা নেই। আর বলুন। আমার নাম অমিতাভ মল্লিক। আচ্ছা, এটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে বনগা লাইন গোবরডাঙ্গা স্টেশন নামতে হবে। গোবরডাঙ্গা স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে টোটো অথবা ভ্যানে বাদল নার্সারি নিয়ে আসবে। আচ্ছা, অমিতাভ বাবু। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা আর একবার বলুন। 9932609233। আচ্ছা, আপনার এখানে কজন স্টাফ আছেন? আমার এখানে একজন আছে, তিনি মানে পার্মানেন্ট একদম 365 দিনই আসে। আচ্ছা, এবার যখন যেমন প্রয়োজন হয়, কখনো 2 জন, কখনো 3 জন, কখনো 4 জন, এইভাবে লোক নেওয়া হয়। একজন আছে 12 মাস 365 দিনই সবসময় থাকে। আচ্ছা, আপনার এই যে বারাসাত থেকে পুরো বনগা এই লাইনটা, আবার ওইদিকে ব্যারাকপুর থেকে একদম রানাঘাট ওই লাইনটা, নার্সারি অনেক আছে। আপনার নার্সারি স্পেশালিটি কি আপনি বলতে চান? সব জায়গায় আছে। দর্শকের কাছে আপনি স্পেশালিটি বলতে আমি সবসময় চেষ্টা করি মানে পাবলিকের ঠিকঠাক জিনিসটা দেওয়ার, এটা মানে ভ্যারাইটি যেন ভুল না হয়, দামে কম বেশি হতে পারে, অনেকে মানে ঠকিয়ে ব্যবসা। আমার মেইন হচ্ছে আমি জিনিসে কারোর ভুল দিই না, দামে কম বেশি হতে পারে, একদম তাই। জিনিসটা সবসময় ঠিক বিশ্বাসযোগ্যতাটাই আসল। কেননা আপনি যদি ভালো আপনার থেকে পান প্রোডাক্ট, তারপরে আবার ফিরে আসবে মানুষ, আপনার কাছেই বারবার ফিরে আসবে, এটাই ব্যাপার। আর এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে নার্সারির যে আপনি নার্সারির পেশায় যুক্ত, নার্সারি পেশার সাথে আপনি যেহেতু যুক্ত, তাই জন্য আপনার মতে, আপনার দৃষ্টিভঙ্গিতে বলুন যে এখন বর্তমান পরিস্থিতিতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, আগে কি রকম ছিল বা এখন কিছু সুবিধা হয়েছে কিনা, এইগুলো একটু যদি সংক্ষেপে বলতে পারেন। সুবিধা বলতে এখন এই মানে জলটা একটা বড় সমস্যা এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, জল অবশ্যই। চারিদিকে সব রাস্তাঘাট উঁচু হয়ে প্লটিং করে জমি জায়গা বিক্রি হয়ে জল বেরোনোর রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। মানে পুরসভা থেকে কোনো রকম জল সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেই? কিন্তু এতটা জল হতো না কোনোদিনই, আগে এতটা জল জমতো না। আচ্ছা, এই 2-3 বছর হলো এই জলটা আর বেরোনোর রাস্তা নেই। হ্যাঁ, যেটা ধানি জমিতে আমি প্রলয় বাবুর সাথে কথা বলছিলাম, এই মুহূর্তে আর জল বেরোনোর এইটাই সমস্যা। এইটাই সমস্যা। তাছাড়া এমনি ব্যবসার কোনো সমস্যা নেই, কারণ এখন যেমন নার্সারি বেড়েছে তেমন সেলও বেড়েছে, কম্পিটিশনও তো বেড়েছে, কম্পিটিশন বেড়েছে, নার্সারি বেড়েছে, সেল বেড়েছে, এদিক থেকে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ বিশ্বাসযোগ্যতাটাই আসল। অনেক নার্সারি থাকলেও আপনার বাদল নার্সারির নাম কেন সবাই জানে? আমি জিনিসে কাউকে ভুল দেওয়ার চেষ্টা করি না, ট্রাস্টেড, বিশ্বস্ততার 1 নম্বর। সবাই বাদল নার্সারির নাম সবাই জানে, মুখে মুখে। অনেক নার্সারি আছে কিন্তু এটা কিন্তু মানতেই হবে। আর এই জল জমার জন্য বাদলবাবুদের আমি শুনছিলাম বাদলবাবুর কাছে যে অনেক গাছ যেগুলো অতিরিক্ত জল, বাগান আছে সেখানে আপনি যেতে পারবেন না, প্রায় 1.5 ফুটের কাছাকাছি জল এখন। অতিরিক্ত জল জমার ফলে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, প্রায় 2 লাখ টাকার মতো বলছেন, তো বিশাল বড় অ্যামাউন্ট। হ্যাঁ,
অমিতাভ বাবুর কাছে একটু বলছি, সংক্ষেপে আপনি আপনার এত বড় নার্সারির একটু পরিচয় করিয়ে দিন, যে কি কি আছে। মানে আমি তো বুঝতে পারছি বিশাল ভান্ডার আপনার। ফুল ফল সব রকমই হ্যাঁ আছে। একটু। এবার এটা আছে আপনার চেরি ফল। এটা চেরি ফল। হ্যাঁ, এই সবেদার প্রায় 7-8টা ভ্যারাইটি আছে। এই যে হয়েও আছে না? হ্যাঁ, ওখানে একটা আপনার সিমেন্টের নাদায় প্রায় 400 ফল আছে একটা গাছে। একটা গাছে 400 ফল? প্রায় 400 ফল আছে। এই যে এটা অল টাইম না, আমরা অল টাইম বিলতি আমরা। এটা আপনার ওটা কি কালাপাতি যেটা 400 ফল আছে? হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার অল টাইম বিলতি আমরা। আচ্ছা, এটা সব সময় হয়। এই মুকুল আছে, সারা ফল বছর? আছে। হ্যাঁ, ছোট ফল আছে, বড় ফল আছে, মুকুল আছে, সবই আছে। এগুলো বোগেনভিলিয়া, এর অনেক ভ্যারাইটি আছে। বাগান বিলাস। হ্যাঁ, এগুলো আপনার বাগানভিলিয়া। এগুলো এই বর্ষার টাইমটা একটু ফুল কম হয়, শীতকালে হয় না? শীতকালে গরমকালে ফুলটা বেশি হয়। 30-40 রকমের ভ্যারাইটি। হ্যাঁ, হ্যাঁ, এখানে জবা? ওগুলো পুনে বেঙ্গালোর জবা আছে। আচ্ছা, হলুদ জবা, বাহ। কত একটা দাম হতে পারে ছোট গাছ? এমনি এই পুনে বেঙ্গালোর জবাগুলো এগুলো 50 টাকা পিস। আচ্ছা, এগুলো সব 50 টাকা পিস। আর দেশি জবা আছে আপনার 10 টাকার থেকে শুরু, একদম ছোট পিপিতে। আচ্ছা আচ্ছা। এই যে আসেন এইদিকে সব। এগুলো ঝাউ? না, এটা স্বামী গাছ। আচ্ছা। ঝাউ এটা পেছনের, এটা হচ্ছে গোল্ডেন ঝাউ। ও মা, এটা গোল্ডেন ঝাউ। এতটুকুর মধ্যে কি সুন্দর হয়েছে। এইগুলো কি সবই কলমের? এটা বোগেনভিলিয়া কলমের, এই এখন ছেটে দেওয়া হয়েছে। এবার নতুন গাছ বেরিয়ে গাছটা ফুল হবে। মুসান্ডা গাছ না এটা? হ্যাঁ, এটা মশালা গাছ। হুম। হ্যাঁ। এই গাছটাই দেখেন প্রচুর পরিমাণে ফল। বাপরে, এত! এই সবেদা? হ্যাঁ, এটা কালাপাতি সবেদা, থোকায় থোকায় ফল। চারা কত পড়বে? এই একদম ছোট চারা আপনার মোটামুটি 50 টাকা থেকে শুরু। আচ্ছা। এই বড়গুলো আছে, এগুলো 120 টাকা পিস। এগুলো 120 টাকা পিস। ছাদ বাগানের জন্য লাগানোর জন্য? হ্যাঁ, এই তো আপনার একটু বড় টবে 14 ইঞ্চি টবে দিলেই হয়ে যাবে। কত পড়বে? এগুলো 120 টাকা পিস। 120 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এইটা কি ফুল? এটা কুঞ্জলতা। কুঞ্জলতা। হ্যাঁ, এটাই। এটা দুটো তিনটে কালার হয়। আচ্ছা। সাদা হয়, হলুদ হয়। মানে একদিনে শেষ করা যাবে না, অসম্ভব। এত গাছের ভ্যারাইটি, মানে একই গাছে 30-40টা করে প্রজাতি, আর ডিফারেন্ট টাইপসের ফুল ফলের গাছ কি নেই। আপনার কাছে স্থলপদ্ম, জলপদ্ম সবই আছে? স্থলপদ্ম আছে। হ্যাঁ, জল গোলাপ ব্যাপারটা কি? জল গোলাপ? জল গোলাপটা আছে আমার কাছে গাছ, কিন্তু ওটাও কি জলজ উদ্ভিদ? হ্যাঁ, ওটাও জলেই হয়। গোলাপ ফুল? গোলাপ ফুল বলতে গোলাপ তো সেম না, গোলাপের মতো দেখতে? রজনীগন্ধার মতো স্টিক বেরোয়, হ্যাঁ। স্টিক বেরিয়ে মিনি গোলাপের মতো ছোট ছোট ফুল হয়, থোকা থোকা ফুল। আমি বোধহয় দেখতে পেলাম না আজকে। না, ওটা ফুল ফোটা এই মুহূর্তে নেই আমার কাছে। আচ্ছা ওগুলো সব ফুল ফোটা গাছ বিক্রি হয়ে গেছে, এখন এমনি গাছ আছে কিন্তু ফুল নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার টব এইগুলোর ভ্যারাইটি যদি একটু দেখান। সারের ভ্যারাইটি আছে? ফ্রেন্ডস, আমি কিন্তু খালি পায়ে হাঁটছি, কিচ্ছু করার নেই। এখানে যদি স্টাইল করে জুতো পরে বা হাই হিল পরে হাঁটতে যায় কেউ, তাহলে কিন্তু তার মানে পুরো একদম 12টা বেজে যাবে। সব থেকে ইজি প্রসেস হচ্ছে খালি পা।
আমাদের প্রত্যেকেরই মাটি থেকে উৎপত্তি, তাই আর্থ কানেকশানটাও হওয়া উচিত। হ্যাঁ, একটু সাবধানে, এখন বৃষ্টি হয়েছে, শ্যাওলা চারপাশে, একটু সাবধানে চলাফেরা করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আপনার এটা হচ্ছে শিঙের গুঁড়ো, শিঙের গুঁড়ো আছে, হাড়ের গুঁড়ো আছে, হাড়ের গুঁড়ো আছে, ভার্মি কম্পোস্ট আছে। ও, ভার্মি কম্পোস্ট কত করে? ভার্মি কম্পোস্ট 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আর শিঙের গুঁড়ো, হাড়ের গুঁড়ো এগুলো 60 টাকা কেজি। 60 টাকা কেজি। হ্যাঁ, এবার বর্ষার জন্য এখন আপনার টবের কালেকশনটা কম, টবটা এখন মাটির টবটা দেবে কিছুদিনের মধ্যে, বর্ষার জন্য দিতে পারছে না। এবার ওটা মোটামুটি আমরা 10 ইঞ্চিটা খুচরো 50 টাকা বেশি। মাটির টব না প্লাস্টিক? হ্যাঁ, মাটিগুলো, মাটির টবটা এই মুহূর্তে স্টকে নেই। আচ্ছা আচ্ছা, টবটা আসবে কিছুদিনের মধ্যে, বৃষ্টির জন্য দিতে পারছি না। গ্রো ব্যাগ আছে আপনার কাছে? হ্যাঁ, গ্রো ব্যাগ আছে। কত করে গ্রো এটা? ব্যাগ আপনার ওগুলো সাইজ অনুযায়ী, 4 ইঞ্চিটা 2 টাকা, হুম হুম, 5 ইঞ্চি 2.5 টাকা, আচ্ছা সাইজ হিসাবে দাম ওগুলো। 6 ইঞ্চি 3 টাকা। আচ্ছা। শিংকুচিটা একটু দেখাতে পারবেন এমনি? এই হচ্ছে শিংকুচি। শিংকুচি, এগুলো কি গোলাপের হ্যাঁ, পরিচর্যা? এটা আমরা সব গাছেই দিই। সব গাছেই? খোল, সুপালা, হাড়েগুলো ম্যাক্সিমাম গাছেই দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। এই তো 3-4 দিন আগে একদিন ভোরবেলায় প্রায় 2 ঘন্টা ব্যাপক বৃষ্টি। জবা গাছ এইগুলো কি বেশি না? এগুলো পুনে ব্যাঙ্গালোর এর মধ্যে বেশি আর বেশি নেই এখানে। এটা কি আরো খুলবে নাকি ফুলটা? হ্যাঁ, এটা হবে। এটা কি হবে? এটা লাল নাকি? এই যে কড়ি দেখো, এই যে বলতে হবে কোন দিকে দিতে হবে। হ্যাঁ, অমিতাভ বাবু, এটা কি এগুলো? এগুলো হচ্ছে পদ্মের টিউবার। ও, এইগুলোই টিউবার? হ্যাঁ, যখন বাইরে পাঠানো হয় তখন এইগুলোই পাঠানো যাবে, রেডি গাছ পাঠানো যাবে না। আচ্ছা, কলকাতার মধ্যে রেডি গাছ পাঠাতে পারবে? রেডি গাছ আপনার মোটামুটি এদিকে ক্যানিং পর্যন্ত পাঠানো যাবে ট্রেনে। হ্যাঁ হ্যাঁ, এদিকে আপনার হাসনাবাদ এদিকে পাঠানো যাবে। তার বাইরে আপনারা শুধু টিউবার? শুধু টিউবারই পাঠানো যাবে। কত দাম এগুলো? কুরিয়ারে পাঠাতে এগুলো 170 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এতক্ষণ ঘুরছি, আপনাকে দু একটা প্রশ্ন করতে আমি ভুলে গেছিলাম, আমার মনে পড়ে গেল হঠাৎ করে। আপনার দাদু বাদলবাবুর আমল থেকে এই নার্সারি কত বছর হলো তাও? নার্সারি মোটামুটি আপনার 30 বছরের কাছাকাছি। 30 বছরের কাছাকাছি? এরকম হবে। আর আপনি, অমিতাভ বাবু, আপনি সেই যোগ্য উত্তরসূরি, আপনি সেটা ধরে রেখেছেন। বিশাল কর্মকাণ্ড, বিশাল, এখানে না এলে বোঝা যেত না। আচ্ছা, আপনি সংক্ষেপে আমাকে পদ্ম চাষের একটু পদ্ধতিটাও একটু বলুন। পদ্মের টিউবারটা আপনাকে 2 দিন জলে ভাসিয়ে রাখতে হবে, প্লেন জলে। হ্যাঁ হ্যাঁ, ভাসিয়ে রাখলে তার মধ্যে আপনার ওর থেকে পাতা ছেড়ে যাবে গাছটার থেকে। আর তার মধ্যে আপনাকে বড় গামলার নিচে 1 মুঠো ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর হাফ পজিশন এঁটেল মাটি বা দোআঁশ মাটি দিতে হবে। দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে 2 দিন পরে মাটিটাকে ভালো করে চটকিয়ে নিতে হবে।
আচ্ছা নিয়ে ওর মধ্যে টিউবারটা বসাতে হবে হালকাভাবে, আর পাতাগুলো যেন বাইরে বেরিয়ে থাকে। প্রথম অবস্থায় অল্প জল দিতে হবে, আচ্ছা পরে আস্তে আস্তে গাছ বাড়লে জলের পরিমাণটা বাড়াতে হবে। আর ওটা গাছটা মোটামুটি 2-3টে পাতা ছাড়ার পরে একটু সর্ষের খোল, সুফলা আর হাড়ের গুঁড়ো 3 রকম মিশিয়ে 3 আঙুলে যতটুকু ওঠে অতটুকু পরিমাণ একটা খবরের কাগজে মুড়ে মাটির মধ্যে পুঁতে দিতে হবে। এটা মাসে একবার দিতে হবে। আচ্ছা, আর জলসেচের কিভাবে নিয়ন্ত্রণ করেন? এমনি সানলাইট তো দরকার, সূর্যালোকের। যত রোদ্দুর পাবে ততই ভালো। হ্যাঁ, আর জলসেচ নিয়ন্ত্রণ? জল পদ্মে জল বেশি হলে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। অবস্থায় পাতাটা যেন ডুবে না থাকে, পাল্টে দেন। একবার গাছের গ্রোথ আসার পরে তারপরে জল যত বেশি হবে ওতে সমস্যা নেই, মানে গামলা ভর্তি থাকলেও অসুবিধা নেই। এই যে জমা জল, বৃষ্টির জল, এগুলো কি পাল্টে ফেলে দেন? জলটা পাল্টানো হয় না, এমনি যখন যে জল দেওয়া হয় ওভারফ্লো করে ফেলে দেওয়া হয় যাতে মশার লার্ভাগুলো না থাকে। আচ্ছা, ট্যাপ ওয়াটার ব্যবহার করেন? হ্যাঁ, যে কোনো জলই দিলেই হবে। আচ্ছা আচ্ছা, মিষ্টি জল হলেই হবে, নোনা জল না হলেই হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে দিলে হ্যাঁ ডাকলাম কতবার, কখন দেখি তাহলে আমি ফোন পাইনি বলে উত্তর দিয়ে গেলাম। আশা করব অমিতাভ বাবু বাদল নার্সারির হাত ধরে এই নার্সারির যে উদ্যান চর্চা, যে ব্যবসা, সেটা দিনে দিনে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হোক। ফ্রেন্ডস, আপনাদেরকে আমি আরও একটি অদ্ভুত তথ্য জানাই। হয়তো জানতে পারেন, শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্ম অনুসারে গৌতম বুদ্ধ যখন রাজকুমার সিদ্ধার্থ ছিলেন তখনকার কথা বলা হচ্ছে। ওনারা বলছেন যে সিদ্ধার্থের পায়ে 108টা শুভ লক্ষণ ছিল, আর তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে পদ্মফুল। সেই থেকে বৌদ্ধ ধর্মে পদ্মফুলকে আধ্যাত্মিক জাগরণের প্রতীক, পুনর্জন্মের প্রতীক এবং আত্মবিকাশের প্রতীক হিসাবে ধরা হয়। আমাদের ভারতের জাতীয় ফুল পদ্ম, এবং ভারতের 2 প্রতিবেশী, তার মধ্যে একটা শ্রীলঙ্কা, নীল শাপলা বা নীল শালুক, যেটা দেখবার ইচ্ছায় আমি আজকে এসছিলাম, কিন্তু আক্ষেপের সাথে আমাকে যেতে হচ্ছে, কারণ এখানে অতিরিক্ত বৃষ্টির জন্য ফুল দেখাতে পারলেন না অমিতাভ বাবু, শুধু গাছ দেখতে পেলাম। কেননা নীল শালুক বা নীল শাপলা, ব্লু ওয়াটার লিলি হচ্ছে শ্রীলঙ্কার ন্যাশনাল ফ্লাওয়ার। আরেকটি প্রতিবেশী দেশ ভারতের, সেটা হচ্ছে বাংলাদেশ, তাদের জাতীয় ফুল হচ্ছে হোয়াইট ওয়াটার লিলি, মানে সাদা শালুক ফুল। ফ্রেন্ডস, একটা কথা কি জানেন? আসলে নীল শাপলা দেখার ইচ্ছাটা কেন ছিল? কারণ আমরা এমনিতে বইতে বা সিনেমাতে, রূপকথায় নীলকমলের নাম শুনেছি, নীলপদ্ম, কিন্তু মানস সরোবরে হয়, কৈলাসে হয়, বছরে অনেক বছর বাদে হয়, সেটাকে দেখাই যায় না। একটা মিথ আছে বলতে পারেন এই নীলকমল বা নীলপদ্ম নিয়ে, একটা মায়াবী একটা রূপকথার অনেক গল্প আছে। আদতে বাস্তবে নীলকমল বা নীলপদ্ম হয় কি না সেটাও কিন্তু প্রমাণ সবাই দিতে পারে না। সেই জন্য কিন্তু নীল শাপলা, নীল রঙের শাপলা বা নীল শালুক, সেইটা দেখার ইচ্ছে আমার ছিল। আর এই বাদল নার্সারিতে নীল শালুকের চাষ হয়। কিন্তু আজকে অমিতাভ বাবু আমাকে বললেন যে ভিডিওর প্রথমাংশেই দেখিয়েছেন উনি, যে অতিরিক্ত বৃষ্টির জন্য নীল শাপলার ফুলটা আর নেই এখন, কিন্তু গাছটা আছে। আজকে তাহলে এই পর্যন্তই।
আশা রাখি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আপনারা কি দেখতে চান, আর কোথায় গেলে ভালো হয়, কি করলে আর ভালো লাগবে, সব কিছু লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই। আজকে মহা চতুর্থী, মানে আমার ভাগ্য ভালো, ঈশ্বরের আশীর্বাদ, ওপরওয়ালার আশীর্বাদ, এই রকম রোদ ঝলমলে, এই রকম আশ্বিন মাসের যেমন শরৎকালে যেরকম আবহাওয়া আমরা চাই, নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, রোদ ঝলমলে সকাল, সেই রকম দিনটা আজকে আমি পেয়েছি। কারণ আজ মানে এই বছর প্রত্যেকেরই মন ভারাক্রান্ত অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য, এবং অবশ্যই দুর্গাপুজোয় কিন্তু আগাম সতর্কবার্তা করে দিয়েছে আবহাওয়া দপ্তর যে গোটা রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ পুজো চলবে ঝড় বৃষ্টির মধ্যে। এর জন্য অনেকেরই মন খারাপ, কারণ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেকে রুটি রোজগার নির্ভর করে, সারা বছর এই টাইমটার জন্য অনেকেই বসে থাকেন। আজ বাদেই কাল পঞ্চমী। আশা রাখি আপনাদের সবার দুর্গাপুজো ভালো কাটবে, এই রকম রোদ ঝলমলে দিন আমরা আশা রাখি। আমরা কেউই চাই না দুর্যোগপূর্ণ বৃষ্টি, ঝড় বৃষ্টির মধ্যে সবার পুজো কাটুক। সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।